আচ্ছা, তাহলে আমরা আমাদের ফান্ডামেন্টালসের তৃতীয় ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। দেখি তাহলে এখানে কি কি আছে। আচ্ছা, এখানে দেখানো হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন হচ্ছে অর্থাৎ কোনো একটা জিনিস বানানো, অর্থাৎ তুমি হয়তো বা কোনো ভ্যারিয়েবল বা কোনো ভ্যালু স্টোর করার জন্য তুমি ভ্যারিয়েবল বানাবা, কোনো কন্টেনার বানাবা, ভ্যারিয়েবল বানাবা। সেই ভ্যারিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে হয় ডেটা টাইপের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে সেটা যখন আমরা ডিক্লেয়ার করব কিভাবে করব সেটা দেখব। এখন বলতেছে যে আমরা যখনই কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা ডেটা টাইপের মাধ্যমে করি। যেমন এখানে ইন্ট, এটা হচ্ছে একটা ডেটা টাইপ বা ক্যারেক্টার ডেটা টাইপ। সে ডেটা টাইপের সাথে একটা আইডেন্টিফায়ার বা একটা নামকরণ করি, যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। ঠিক আছে, প্রতিটা ভ্যারিয়েবলের জন্য ইউনিক একটা নাম আমরা দিই, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন ভ্যারিয়েবল আমরা কোন ভ্যালুটা রাখতেছি। ঠিক আছে, যেমন দেখো ইন্ট আপার, আপারটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম, বা লোয়ার ভ্যারিয়েবলের নাম, স্টেপ আমাদের ভ্যারিয়েবলের নাম। এখন বলতে চাচ্ছে যে সে এই নামকরণটা অর্থাৎ এই ডিক্লারেশন যদি তুমি সব একই লাইনে করতে চাও সেটাও কি করতে পারো, দ্যাটস লিগাল, সে তুমি করতে পারো। ঠিক আছে, তবে যদি তুমি সেপারেট লাইনে করো এরকম আলাদা আলাদা, যেমন ইন সুপার একটা করলা সেমিকোলন দিয়ে শেষ করলা, ইন লোয়ার সেমিকোলন দিয়ে শেষ করলা, ইন তিন লাইনে করলা, তাহলে সেটা হচ্ছে বেটার। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, কনফিউশন হয় না। যাই হোক, আর যদি এক লাইনে লেখো তখন আমরা প্রতিটা ভ্যারিয়েবলের মাঝখানে, প্রতিটা ভ্যারিয়েবলের শেষে দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে আমরা কি কমা দিব, কমা দিয়ে সেপারেট করব সেগুলাকে। অবশ্যই শেষ করব সেমিকোলন দিয়ে, কারণ পুরো জিনিসটা মিলে আমাদের একটা স্টেটমেন্ট হবে। আর যদি আলাদা লাইনে করতে চাও প্রতিটা লাইনের শেষে আমাদেরকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, প্রতিটা লাইনই তখন একটা স্টেটমেন্ট হবে। বুঝতে পারলাম? এখানে কিছুই না, জাস্ট বোঝাচ্ছে যে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমরা সেটা একই লাইনে করতে পারি বা আমরা আলাদা আলাদা লাইনেও করতে পারি, সেটা হচ্ছে আমাদের অপশনাল। ঠিক আছে, তারপর দেখি আগে কি বলতে চাচ্ছে সে। এখন বলতেছে যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভ্যারিয়েবলের প্রতিটা ভ্যারিয়েবলের একটা স্কোপ থাকে। স্কোপ বলতে তার একটা লাইফ, তার একটা ভিজিবিলিটি, অর্থাৎ সে কতটুকু জায়গায় তার ক্ষমতা থাকবে, কতটুকু জায়গা আমরা তাকে ইউজ করতে পারবো, তার একটা থাকে, লাইফ থাকে, লাইফ টাইম থাকে। সেই লাইফ টাইমের উপর ভিত্তি করে সিতে অন্যান্য প্রোগ্রামে হয়তো আরও বেশি হবে, যখন সেই সাইডে যাব তখন আলোচনা করব। সিতে মোটামুটি দুই প্রকার, যেমন একটা হচ্ছে তোমার লোকাল, একটা হচ্ছে এক্সটার্নাল বা গ্লোবাল। এক্সটার্নাল মানে হচ্ছে গ্লোবাল। এক্সটার্নালটা আমরা কিভাবে বুঝবো, কারণ আমরা জানি যে সিতে সব প্রোগ্রামিং মেইন থেকে শুরু হয়, বা সিতে না, সব প্রোগ্রামিং মেইন থেকে শুরু হয়। হ্যাঁ, তাহলে এই মেইনের ভিতরে বা কোনো ফাংশনের ভিতরে যে কোনো ফাংশন আমরা কল করলাম, সেই ফাংশনের ব্রাসেস ওপেন করলাম, যেমন এরকম ব্রাসেস ওপেন করলাম, সেই ব্রাসেসের মধ্যে যদি আমরা ভ্যারিয়েবল কল করি, যেমন দেখো এখানে কল করা হয়েছে ইন আই ইকুয়াল টু 0 এবং আয়ের ভ্যালু 0 দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সে হচ্ছে লোকাল। কার জন্য লোকাল? এই মেইনের জন্য লোকাল, অর্থাৎ তাকে তুমি শুধু এই মেইনের ভিতরে ইউজ করতে পারবা। তুমি যখন মেইন থেকে বের হয়ে যাবা তখন কি এটাকে আর ইউজ করা যাবে না। তবে এটা যেহেতু মেইনের বাহিরে, সেটা হচ্ছে এক্সটার্নাল বা গ্লোবাল, সেটাকে কি তুমি মেইনের বাইরে থেকেও সেটাকে ইউজ করতে পারবা। বুঝতে পারলা? সেটা হচ্ছে গ্লোবাল, অর্থাৎ বাইরের সবাই কি এটাকে ইউজ করতে পারবে। এখন এখানে সে বুঝাতে চাচ্ছে এখন তোমার হয়তো প্রশ্ন আসবে যে এখানে ভ্যারিয়েবল বানাইলাম কিন্তু কোনো ভ্যালু কেন দিই নাই, যেমন এখানে দিছি বলা হচ্ছে যে এক্সটার্নাল ভ্যারিয়েবলে যদি তুমি কোনো ভ্যালু না দাও, অবশ্যই সেটা ঠিক না, তুমি ভ্যারিয়েবল বানাইলা সেটা খালি রেখে লাভ কি? তাহলে তুমি ভ্যালু যদি না দাও তাহলে কে দিবে? আরেকজনকে দিবে। হ্যাঁ, সেম ভাবে এখানে যেমন বানায়, যেমন আমি ভ্যালুটা দিচ্ছি 0, অ্যাটলিস্ট 0 দিলাম, কিন্তু এখানে কেন দিলাম না? বলা হচ্ছে যে এক্সটার্নাল ভ্যারিয়েবল সাধারণত যতবার না তোমার প্রোগ্রাম এক্সিকিউট হয় ততবার সেও কি এক্সিকিউট হয়। অর্থাৎ কি তার ভ্যালুটা, অর্থাৎ তার ভ্যালুটা কি নতুন করে প্রোগ্রাম তাকে নতুন করে ভ্যালু দেয়। অর্থাৎ তুমি যদি এখানে ভ্যালু নাও দাও, সে অটোমেটিকলি কম্পাইলার এটার মধ্যে অটোমেটিক ডিফল্ট ভ্যালু দিয়ে দেবে, সেটা হচ্ছে 0। সুতরাং তুমি না দিলেও কি তোমাকে সে এরর দেখাবে না বা তোমাকে ফোর্স করবে না যে আমাকে ভ্যালু দাও, যে তুমি এই ডেটা টাইপ বা তুমি ভ্যারিয়েবল বানাইছো কিন্তু তুমি ভ্যালু দাও নাই। তুমি যদি নাও দাও, কম্পাইলার অটোমেটিকলি কি একটা ভ্যালু দিয়ে দিবে, আর সেটা নিশ্চয়ই কি 0।
ঠিক আছে। কিন্তু লোকাল ভ্যারিয়েবলের মধ্যে কি অটোমেটিক্যালি কম্পাইলার কি ভ্যালু দিবে না, সুতরাং তুমি যখনই লোকাল ভ্যারিয়েবল বানাবা সাথে সাথে কি সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আর আমরা জানি যে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু দেওয়াকে ইনিশিয়ালাইজ বলে, ঠিক আছে। আর সাথে সাথে ভ্যালু দেওয়াটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বুঝতে পারলাম? এখানে এতটুকুই বুঝাইছে। হ্যাঁ, তাহলে দেখি আমরা সামনে কি আমাদের আর কি দেখায়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ভ্যারিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করব এবং সেটাকে কখন আমরা ইনিশিয়ালাইজ করব। যদি এক্সটার্নাল হয় তখন কি আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে কিনা, আর যদি গ্লোবাল হয় বা লোকাল হয় তখন কি আমাদেরকে সাথে সাথে ইনিশিয়ালাইজ করতে হবে, সেই জিনিসটা দেখলাম। অর্থাৎ আমরা কি দেখলাম যে কিভাবে সেটাকে ডিক্লেয়ার করব এবং সেটা কিভাবে ইনিশিয়ালাইজ করব। এখন তাহলে দেখা যাচ্ছে অপারেটর সম্পর্কে, যে অপারেটরস অনেকগুলো ক্যাটাগরি আছে। অ্যারিথমেটিক্স হতে পারে, রিলেশনাল হতে পারে, লজিক্যাল হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হতে পারে, বিট ওয়াইজ অপারেটর হতে পারে। স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখাবো। এখন সর্বপ্রথম এখন দেখাচ্ছি যে অ্যারিথমেটিক অপারেটরসটা কি। যেমন অ্যারিথমেটিক্স অপারেটর হচ্ছে, অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথমেটিক্স আর কি। যাই হোক, অ্যারিথমেটিক্স হচ্ছে যেমন যেই অপারেটরস নাকি, যেমন এই যে যেমন প্লাস মাইনাস, ঠিক আছে, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। হ্যাঁ, এটাকে তোমাকে যেমন ভাগশেষের জন্য এটা ইউজ করা হয়, যেমন এটাকে মডিউলাস বলে, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে অ্যারিথমেটিক্স অপারেটরস, ঠিক আছে। এগুলোর কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল করা, অপারেশনের কাজ করা। যেমন এডিশন কি করে, দুইটা নাম্বারের মধ্যে অ্যাড করে, সে দুইটা নাম্বারকে সে যোগ করে। হ্যাঁ, যেমন মাইনাস দুইটা নাম্বারকে ভাগ করে, এরকমভাবে আর কি। অর্থাৎ এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, এই জন্য বলা হচ্ছে কারণ ম্যাথমেটিক্যাল কাজ তারা করবে, ঠিক আছে। তাহলে এখন দেখা যাক কি কি, সেটা বললাম। সাবট্রাকশন কি বলে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। হ্যাঁ, এটাকে মডিউলাস বলে, যেটা নাকি ভাগশেষ দিবে। যেমন এখানে জাস্ট উদাহরণ দিচ্ছে, এক্স এর মধ্যে তুমি ভ্যালু দিতে চাচ্ছ, সেই ভ্যালুটা কি হবে, এর ভ্যালু প্লাস বি এর ভ্যালু যেটা হবে, যদি 10 থাকে তাহলে 10 হয়ে এখন এক্স এর মধ্যে যাবে সেই 20। সেরকমভাবে দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে যে এই দুইটা যোগ হবে প্রথমে, তারপরে এটার ভ্যালুর সাথে এই সি এর ভ্যালুকে গুণ করা হবে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখানো হচ্ছে, যেমন এখানে একটা জিনিস দেখানো হচ্ছে, যখন আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে যাব, হ্যাঁ, যেমন সেখানে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবগুলাই থাকবে। কিন্তু যদি একসাথে একই লাইনে অনেকগুলা থাকে, যেমন এখানে আছে, এখানে যেমন যোগ হচ্ছে এবং কি গুণ হচ্ছে, তাহলে এই দুইটা ফলাফল মিলে এখানে কি ভ্যালুটা আমি দিতে চাচ্ছি এক্স এর মধ্যে, কিন্তু কোন কাজটা কম্পাইলার আগে করবে, আগে কি সে কি যোগ করবে না আগে সে গুণটা করবে। এখন যদি এখানে তুমি প্যারেনথেসিস না দিতা তাহলে কি হতো, কারণ আমরা জানি যে সব সময়, হ্যাঁ, তোমার প্লাস, যেমন এখানে লিখছে দেখো, যেমন প্লাস এবং মাইনাসের পূর্বে, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন অর্থাৎ গুণ এবং ভাগের কাজটা কি পারফর্ম হয়, অর্থাৎ সম্পূর্ণ হয়। অর্থাৎ একই লাইনে যদি প্লাস মাইনাস এবং যোগ বিয়োগ গুণ ভাগ যদি সব যদি একই লাইনে দাও তুমি, হ্যাঁ, একই লাইনে যদি সবগুলা কাজ থাকে, তাহলে কম্পাইলার আগে কি করবে, গুণ ভাগের কাজটা আগে করবে, তারপরে প্লাস মাইনাসের কাজটা আগে করবে, ঠিক আছে। আর এগুলা কি, এই কাজটা কি লেফট থেকে রাইট হবে, ঠিক আছে। কিন্তু তুমি চাচ্ছ যে না, যদি মনে করো বির ভ্যালু যদি 10 থাকে, হ্যাঁ, মনে করো যদি প্যারেনথেসিস নেই, বি এর ভ্যালু যদি 10 থাকে, 10-এর সাথে যদি সি এর ভ্যালু 5, 10কে যদি 5 দিয়ে ইন্টু করো তাহলে কত হয়, ঠিক আছে। বা এটা মনে করো সি এর ভ্যালু 2, 10কে যদি 2 দিয়ে ইন্টু করো 20 হয়। আর এটা যদি হয় 5, তাহলে 20 ইন্টু 2 হয়েছে তোমার কত, কি বলো, 10 ইন্টু 2 হয়েছে তোমার কত, 20 প্লাস 5 মানে হচ্ছে 25। তাহলে এক্সের মধ্যে এখন 25 যাচ্ছে। কিন্তু যদি জিনিসটা যদি তুমি আগে করো, এখানে 5 প্লাস 10 15 ইন্টু 2 কত হচ্ছে, তখন 30 হয়ে যাচ্ছে। এই জন্য দুইটা ফল কিন্তু আলাদা আসতেছে। সুতরাং তুমি চাচ্ছ যে না, আমি এখানে চাচ্ছি যে আমার এখানে 30 আসবে, বা আমি চাচ্ছি যে এই দুইটা আগে যোগ হবে তারপরে এটা হবে। সুতরাং আমরা জানি যে যোগের আগে গুণের কাজটা আগে হয়, সুতরাং আমরা করব কি, যেখানে প্যারেনথেসিস দিয়ে দেব। আর প্যারেনথেসিস তোমার গুণ ভাগ যাই থাকুক, তার আগে প্যারেনথেসিসের কাজটা সম্পন্ন হবে। যদি এখানে গুণও থাকে, গুণের আগেও কি প্যারেনথেসিসের কাজটা সম্পন্ন হবে। সুতরাং যেহেতু আমরা এই দুইটা জিনিস প্যারেনথেসিসের মধ্যে আবদ্ধ করলাম, শুধু প্যারেনথেসিসের কাজটা আগে হবে, তারপরে যা গুণ হবে, বুঝতে পারলাম। সুতরাং কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে
অ্যারিথমেটিক্স অপারেটরস কোন কোন অপারেটরসকে বলে, যেমন যোগ, প্লাস, মাইনাস, হ্যাঁ, তারপরে এই সাইনগুলোকে অ্যারিথমেটিক্স অপারেটর বলে, হ্যাঁ, যেটাকে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সাইন বলা হয় বা মডিউলাস বলা হয়, এগুলাকে অ্যারিথমেটিক্স অপারেটর বলে। এবং এগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা দেখলাম, হ্যাঁ, কোনটা কার আগে করবে সেটাও দেখলাম। যেমন মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবসময় কি প্লাস মাইনাসের আগে করবে, এডিশন বা সাবট্রাকশন কি আগে এই মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের কাজগুলো কি সম্পূর্ণ হয়। আর আমরা যদি চাই কখনো যে না মাল্টিপ্লিকেশনের আগে এডিশনের কাজটা হবে, তাহলে সেটাকে অবশ্যই কি প্যারেনথেসিসের মাধ্যমে কি করব, সেটাকে আবদ্ধ করতে হবে। এটাকে অ্যাকচুয়ালি এটাকে বলে প্রেসিডেন্স বা অর্ডার অফ ইভ্যালুয়েশন। এটা আমরা সামনে দেখব যে প্রেসিডেন্স কি জিনিস, হ্যাঁ, যেমন কোনটা কার আগে হবে, হ্যাঁ, অর্থাৎ বা কোন জিনিসটা রাইট থেকে হবে না লেফট থেকে হবে, ঠিক আছে। যেমন এখানে যদি প্যারেনথেসিস না থাকতো তাহলে হতো কি যে গুণটা আগে হতো, তার মানে কি রাইট সাইডের জিনিসটা আগে হচ্ছে, তারপরে যা লেফটেরটা হচ্ছে সেটা রাইট টু লেফট হচ্ছিল, হ্যাঁ, বা যাই হোক, সেটা যদিও না হয়, কিন্তু এখানে দেখো বা এই জিনিসটা লেফট টু রাইট হচ্ছে, বা কোনটা রাইট টু লেফট কোনটা লেফট টু রাইট সেটা আমরা সামনে আলোচনা করব। দেখি তাহলে সামনে আর কি বলে। সেম ভাবে এখানে যেমন দেখাচ্ছে যে এখানে যদি তুমি দেখো, যদি তোমার এখানে a এর ভ্যালু যদি 5 থাকে আর b এর ভ্যালু যদি 2 থাকে, এখন 5 এর থেকে যদি 2 কে তুমি ভাগ দাও তাহলে এক রিমাইন্ডার থাকে, এক হচ্ছে ভাগশেষ থাকে, হ্যাঁ। সেই ভাগশেষের ইয়াটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে যে আমরা মডিউলাসটা কখন ইউজ করব, ঠিক আছে, সেই জিনিসটা মানে মডিউলাস কি কাজ করে সে একটা উদাহরণ দিচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। তাহলে দেখা যাক সামনে আর কি। আচ্ছা, তাহলে অ্যারিথমেটিক অপারেটরস এখানে শেষ হচ্ছে। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে অ্যারিথমেটিক্স অপারেটরস কি, হ্যাঁ, সেগুলো কোন সাইনগুলোকে অ্যারিথমেটিক্স অপারেটর বলে এবং সেগুলো কিভাবে কিভাবে কাজ করে, হ্যাঁ, কোনটা কোনটা পরে হবে, লেফট টু রাইট হবে কিনা সেটা আমরা সামনে আরো ভালো করে দেখব। সামনে এরকম একটা চ্যাপ্টার থাকবে কোনটা কি প্রেসিডেন্সের উপরে। মডিউলাস কি করে, সে শুধু ভাগফলটা দেয়, হ্যাঁ, শুধু সে ভাগশেষ যেটা থাকবে ভাগশেষটা শুধু সে দেখাবে, রিমাইন্ডারটা শুধু দেখাবে, অন্যগুলো না, বুঝতে পারলাম। তাহলে এখন দেখা যাক সামনে অন্য কি আছে, হ্যাঁ। তাহলে এখন দেখা যাক রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটরস। রিলেশনাল কেন বলা হচ্ছে এবং লজিক্যাল কেন বলা হচ্ছে, হ্যাঁ। রিলেশনাল মানে হচ্ছে একজনের সাথে একজনের রিলেশন। যেমন মনে করো যে 5-এর চাইতে 10 বড়, হ্যাঁ, যদি 5 10-এর চাইতে বড় হয়, যদি 10 5-এর চাইতে ছোট হয়, বা যদি 10 5-এর চাইতে বড় হয়, একটার চাইতে, তার মানে কি দুজন, একজন বড় হতে হলে আরেকজনের চাইতে বড় হইতে হবে, তার মানে কি একজনের সাথে আরেকজনের রিলেশন, এই জন্য রিলেশনাল অপারেটরস এটাকে বলা হয়। যেমন এখানে দেখো গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটরস, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে আমরা এই জিনিসগুলো কিভাবে পড়বো, যেমন মনে করো যে 5 বা 10 গ্রেটার দেন 5, যেমন 10 বা 10 গ্রেটার দেন 5, যেমন 10 5-এর চাইতে বড়, অর্থাৎ 5 একটা রিলেশনাল মানে একটা জিনিস তার রিলেশন হিসাবে তার সূত্রে 10টা কি বড়, সেই জন্য রিলেশনাল বলা হচ্ছে। আর ইকুয়ালিটি মানে হচ্ছে যেমন লবণ দেখা, ইকুয়ালিটির কাজ হচ্ছে যে লবণ চেক করবে, অর্থাৎ আমরা কন্টেনারের মধ্যে কোনো ভ্যালু রাখছি, সেই ভ্যালুটা আসলে আছে কিনা। যেমন পাতিলে রান্না করলাম কিন্তু লবণ হয়েছে কিনা সেটা চেক করতে যাচ্ছি যে লবণ আছে কিনা, তরকারি তো দেখতেছি কিন্তু লবণ আছে কিনা। সেম ভাবে ইকুয়ালিটি, যেমন দুইটা অ্যাসাইনমেন্ট সাইনকে যখন একসাথে করা হয় সেটাকে ইকুয়ালিটি বলে, এটাকে আমরা পড়বো ইকুয়ালিটি, আর এটাকে পড়বো আমরা নট ইকুয়ালিটি। এটা কি শুধু সিঙ্গেল, এটাকে ইউনারি নেগেশন বলে। যেমন দেখো, আর ইউনারি নেগেশন আর অ্যাসাইনমেন্ট অপারেটর একসাথে হলে এটাকে আমরা বলবো নট ইকুয়াল বলবো, ঠিক আছে, ইকুয়ালিটি। অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা কি চেক করবো লবণ আছে কিনা, ঠিক আছে। যেমন লবণ আছে কিনা চেক করব, অর্থাৎ ভ্যালুটা এর মধ্যে আছে কিনা সেটা চেক করব, হ্যাঁ। সামনে আমরা উদাহরণ দেখব, যখন আমরা কোড লিখবো তখন উদাহরণ দেখবো যে কিভাবে লিখতেছি। আর এটা হচ্ছে লজিক্যালের কাজটা হচ্ছে সেটাকে কেন লজিক্যাল বলা হয় একটু পরে একটা উদাহরণ দেখবা, সেখানে আমি বলতে যাব যে লজিক্যাল। এখন জাস্ট একটু জেনে রাখো, লজিক্যাল হচ্ছে এটাকে সিঙ্গেল ভাবে অ্যাম্পারস্যান্ড বলে, দুইটাকে একসাথে, দুইটা অ্যান্ড যখন একসাথে হয় এটাকে লজিক্যাল অ্যান্ড বলে, আর এটাকে লজিক্যাল অর বলে, ঠিক
ঠিক আছে, এটাকে লজিক্যাল অর বলে। আর সিঙ্গেল এটাকে, হ্যাঁ, এক্সক্লেমেশন মার্ক এটাকে বলে ইউনারি নেগেশন। ঠিক আছে, এখন আমরা সামনে যা দেখি যে একটা উদাহরণ যেমন দেখি, যেমন দেখো এখানে দেখাচ্ছে যেমন এক্স গ্রেটার দেন 5, এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু এখানে 1 আছে, তাহলে এক্স গ্রেটার দেন 5 এটা কি সত্যি? 1 কি 5 এর চাইতে বড়? বলে যে না, তাহলে কি এটা প্রিন্ট আউট হবে না। যদি এটা মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট আউট হবে না। ঠিক আছে, কারণ আমরা যখন সামনে যা ইফ কন্ডিশন শিখব যে কোন স্টেটমেন্টটা সত্যি হলে কোন স্টেটমেন্টটা কি প্রিন্ট আউট হবে বা কোন স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এটা আমরা সেটা সামনে দেখব। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এক্স গ্রেটার দেন 5 আসলে এটা কি সত্যি কিনা? না, সত্যি না। কিন্তু সত্যি না মিথ্যা সেটা আমাদের এখন উদ্দেশ্য না, এখন উদ্দেশ্য হচ্ছে এক্স গ্রেটার দেন 5। দেখো একটা রিলেশনাল। ঠিক আছে, সেম ভাবে এখন গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু। ঠিক আছে, এভাবে আমরা কি সব যেটা চেক করে দেখব। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো সে কি করছে, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 5। এখানে যে কথাটা বলতেছে এক্স লেস দেন অর ইকুয়াল টু 5, এক্স ছোট হবে বা 5 এর সমান হবে। এই কথাটা যখন আমরা এখানে লিখতে যাচ্ছি, কিন্তু এই কথাটা তো এক লাইনে লিখতে পারতাম, মাঝখানে যখন আমরা একটা স্ল্যাশ দিলাম, ব্যাক স্ল্যাশ। ঠিক আছে, ব্যাক স্ল্যাশের সাথে যদি আমরা এন দিতাম বা ট্যাব দিতাম তাহলে তার মিনিং ছিল অন্য। শুধু ব্যাক স্ল্যাশের মানে কি, আমরা কি চাচ্ছি যে এই ব্যাক স্ল্যাশটা শো করতে? বলে যে না, আমরা এখানে বলতে যাচ্ছি লাইন কন্টিনিউশন, অর্থাৎ এই লাইনটাকে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। তখন প্রি প্রসেসর কি করবে, প্রি প্রসেসর এই স্ল্যাশটাকে উঠায় নিবে এবং দেখবে যে আচ্ছা সে এটা ইউজ করতেছে কি জন্য, অর্থাৎ সেই লাইনটাকে কন্টিনিউ করতে চাচ্ছে। ঠিক আছে, এটা দরকার নাই, না দিলেও চলবে, এখানে দিছি যেহেতু বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেমন দেখো এখন ইকুয়ালিটি, যেমন এক্স এর ভ্যালু 1, এখন সে চেক করতে যাচ্ছে এক্স এর ভ্যালু কি আসলে 1, লবণ সে দিল বলছে, লবণটা কি আসলে আছে, সেখানে চেক করতে যাচ্ছে ইকুয়ালিটি। ঠিক আছে, সেম ভাবে হয়তো বা নট ইকুয়ালটাও সেইভাবে কি চেক করতে পারে, বুঝতে পারলা? তাহলে দেখি সামনে আরো কি দেখায়। সেম ভাবে দেখো এক্স এর ভ্যালু 2, কিন্তু এখানে সে চেক করতে চাচ্ছে যে এক্স এর ভ্যালু কি আসলে 1 কি না। বলে যে না, এটা এক্স এর ভ্যালু 1 না, সে বা এক্স নট ইকুয়াল না, এখানে মানে সে বলতে চাচ্ছে এক্স নট ইকুয়াল টু 1। হ্যাঁ, কথাটা সত্যি, কারণ সে এখানে চেক করে দেখলো যে এক্স এর মধ্যে কি আছে, এক্স এর মধ্যে আসলে কি 1 নাই, 2 আছে, সুতরাং কি এক্স নট ইকুয়াল টু 1, তাহলে কথাটা সত্যি যেহেতু হবে তখন তার পরবর্তী স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এই এক্সিকিউশনের পার্টটা যখন আমরা কোড লিখতে যাব তখন বা তুমি এই কোডগুলো লিখে তুমি নিজেও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখি এমন দেখো এখন হচ্ছে লজিক্যালের পার্টটা দেখো, লজিকে আসলে কি কাজ করে। যেমন লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে, যেমন অ্যান্ড মানে হচ্ছে এবং, আমি এটা করব, আমি এটা খাবো এবং এটা খাবো, আমি দোনোটাই খাবো। ঠিক আছে, আমি দোনোটাই করব। আর অ্যান্ড এর কাজ হচ্ছে সেম জিনিসটা, মানে এবং। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালু 1 বা 2 আছে। ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু এখানে কি, ওয়াই এর ভ্যালু 3 আছে। এখন সে চেক করতে যাচ্ছে এক্স এর ভ্যালু কি 1 কিনা। হ্যাঁ, আমরা সে চেক করে দেখবে না এক্স এর ভ্যালু 1 না, সত্যি কিনা মিথ্যা সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, এবং এটাও চেক করবে এবং এটাও চেক করবে, এবং ওয়াই এর ভ্যালু 3 কিনা। হ্যাঁ, বলতেছে চেক তো করব, ঠিক আছে। এখন যদি মনে করো যে প্রথমটা যদি সত্যি হয় তাহলে পরেরটাও চেক করতে হবে তাকে, পরেরটা সত্যি কিনা, কারণ তাকে দোনোটাই চেক করতে হবে। কারণ সে বলছে যে সে দোনোটাই চেক করবে, দোনোটা মিলে একটা স্টেটমেন্ট হবে, দোনোটা মিলে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন হবে। ঠিক আছে, কিন্তু যদি এটা মিথ্যা হয়, যেমন এখানে মিথ্যা হয়েছে, এক্স এর ভ্যালু কিন্তু 2, কিন্তু এক্স ইকুয়াল টু যদি 1 হয়, কিন্তু আসলে কিন্তু 1 না, যদি এটা মিথ্যা হয় তাহলে সে বলছে যে সে তখনই সে সত্যি হবে যদি দোনোটাই সত্যি হয়। তাহলে প্রথমটা যেহেতু মিথ্যা হয়েছে তাহলে পরেরটা সত্যি হলেও বা তার কি লাভ, পরেরটা সত্যি হলেও কোনো লাভ নাই। সুতরাং কি সে পরেরটার চেকই করবে না, প্রথমটা যেহেতু মিথ্যা হয়েছে সে পরেরটার চেকই করবে না, সে পরেরটাকে অ্যাভয়েড করে নিচে চলে আসবে, সে কি ব্রাসেস থেকে বের হয়ে চলে আসবে। কারণ সে যদি সত্যি হয় তাহলে দোনোটাই সত্যি হতে হবে। ঠিক আছে, যেহেতু প্রথমটাই মিথ্যা হয়েছে, পরেরটা যদি সত্যি হয় তাকে চেক করে কি লাভ, সুতরাং সে টাইম ওয়েস্ট করবে না। সেম ভাবে অরের ক্ষেত্রেও কি, এইভাবে অরটাও কি, সে প্রথমটা যখন সে কি সত্যি হবে তাহলে পরেরটা সত্যি হলেও বা কি না হোক, অর মানে হচ্ছে এটা অথবা এটা, যে কোনো একটা হলেই সে খুশি। যদি প্রথমটা সত্যি হয় তাহলে দ্বিতীয়টা সত্যি হোক বা না হোক
চেক করে সে সময় নষ্ট করবে না। হ্যাঁ, যদি প্রথমটা মিথ্যা হয় তখন তাকে পরেরটা কি চেক করতেই হবে, কারণ যে কোনো একটা সত্যি হলেই কি সে কি খুশি। যেমন দেখো এক্স এর ভ্যালু 2, এখন সে চেক করতেছে এক্স ইকুয়াল টু 2 কিনা, বলে যে হ্যাঁ এক্স ইকুয়াল টু 2, তাহলে সে খুশি, সে আর এটাকে চেকই করবে না। ওয়াই ইকুয়াল টু যে 3, সেটা চেকই করবে না, সে বরঞ্চ এখান থেকে বের হয়ে চলে আসবে, বা এটাকে প্রিন্ট আউট করে এটাকে বের হয়ে চলে আসবে, সেই জিনিসটা বলে। সেই জন্য এটাকে লজিক্যাল অপারেটরস বলছে, যে তার মধ্যে লজিক মানে কাজ করতেছে, মানে যে সে যখনই চেক করবে, হয়তো যদি অ্যান্ডের ক্ষেত্রে হয় তাহলে লজিক্যাল অ্যান্ড হলে প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে সে পরেরটা চেক করে তার কোনো লাভ নাই, কারণ দোনোটা সত্যি হতে হবে। আর যদি অর হয়, যদি একটাই যদি সত্যি হয় তাহলে সে খুশি, তাহলে প্রথমটা সত্যি হয়ে গেছে, তাহলে দ্বিতীয়টা দেখে সে সময় নষ্ট করবে না, সে বের হয়ে চলে আসবে। সেটা হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর। তাহলে আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ করতে যাচ্ছি, চ্যাপ্টারটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো নতুন নতুন আর কি আমরা দেখতে পারি। ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।